সেট একের দ্বিতীয় ভাগে ৪ এবং ৫ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। ৪ দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে ৪টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কটি সরলরেখা আঁকা যায়। তাহলে এখানে আমি ৪টি অসমরেখ বিন্দু নিয়েছি, এ বি সি ডি। এই বিন্দুগুলো দিয়ে আমরা সর্বাধিক কতগুলো সরলরেখা আঁকতে পারি সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, এ থেকে বি পর্যন্ত একটা সরলরেখা আমরা আঁকতে পারবো। তাহলে এ থেকে বি আমরা একটা সরলরেখা আঁকতে পারছি, বি থেকে একটা সি, সি আর ডি একটা, এ ডি একটা, আর এদিকে দেখো বি থেকে ডি এবং এ থেকে সি। তাহলে মোট এখানে হচ্ছে 6টি। তার মানে আমরা লিখব 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক 6টি সরলরেখা আঁকা যাবে। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ঘনবস্তুর চিত্র আঁকো যার সবগুলি তল ত্রিভুজাকার এবং ঘনবস্তুটির বিশেষ নাম লেখো। তাহলে এখানে দেখো একটি ঘনবস্তু নিয়েছি যার প্রত্যেকটি তল, দেখো পার্শ্বতলগুলো ত্রিভুজাকৃতি, ভূমিটাও ত্রিভুজাকৃতি। তাহলে এটাকে আমরা বলতে পারি চতুস্তলক অথবা পিরামিড আমরা বলতে পারি। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে বলেছে সরলরেখার সাহায্যে যোগফল নির্ণয় করো -11 এবং -9। তাহলে আমরা -11-র সঙ্গে -9কে যখন আমরা সরলরেখায় যোগ করব তাহলে আমরা কি করব, প্রথমে সরলরেখাটা অঙ্কন করে নেব। এখানে যেহেতু দুটো সংখ্যাই আমাদের মাইনাস অর্থাৎ ঋণাত্মক আছে, অতএব আমরা ঋণাত্মকের দিকে সংখ্যাটা বেশি দেব আর ধনাত্মকের দিকে কম দেব। আমি এখানে 0 থেকে ধনাত্মকের দিকে 2 পর্যন্ত দেখিয়েছি, অর্থাৎ +1 +2 পর্যন্ত, এবং ঋণাত্মকের দিকে আমি -24 পর্যন্ত দেখিয়েছি। এখানে আমি কি করেছি, 0 থেকে এক ঘর ফাঁকা রেখে তারপরে দিয়েছি আরেক ঘর, অর্থাৎ -1টা লিখিনি, -2, তারপরে -3 লিখিনি, -4। এটা ফাঁকা ফাঁকা রেখেছি সুবিধার্থে। তাহলে প্রথমে কি আছে, -11, অর্থাৎ আমাদের কি করতে হবে, ঋণাত্মক চিহ্নের দিকে যেতে হবে 11 ঘর পর্যন্ত 0 থেকে। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 বাঁ দিকে আমরা প্রথমে 11 ঘর এলাম। এবার এখান থেকে কত যাব, আরও -9। তার মানে এখানে এসে দাঁড়ালাম আরও 9 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে এসে আমি শেষে দাঁড়ালাম, এটা কত, -9। তাহলে আমি মোট দূরত্ব কত গেলাম, -20 পর্যন্ত। কোথার থেকে, 0 থেকে শুরু করে। তার মানে এইটুকু দূরত্বটা কত হচ্ছে আমাদের, 20, কি -20 পর্যন্ত। তাহলে এখানে আমাদের যোগটা কত হবে, -20। এরপরে 4 নম্বরটাতে বলেছে সরল করতে +95 এর বিপরীত সংখ্যা -5 প্লাস -5 এর বিপরীত সংখ্যা। তাহলে এটা কি করব, +95 এর বিপরীত সংখ্যা মানে কি, -95, তারপরে -5টা থাক, তারপরে কি বলেছে, প্লাস করতে হবে কি, -95 এর বিপরীত সংখ্যা, তার মানে এটা হবে কি, +95। এখন আমরা এখানে কি করলাম, -95, মাইনাসে মাইনাসে +5, প্লাসে প্লাসে +95। এবার দেখো -95 আর +95 দুটো সংখ্যা দুটো এক, কিন্তু চিহ্ন দুটো আলাদা, সেই জন্য এই দুটো সংখ্যা কেটে গেল, শুধু কত থাকলো, +5। এবার 5 নম্বরে বলেছে +24-এর সঙ্গে কত যোগ করলে -32 পাওয়া যাবে। তার মানে 24-এর সঙ্গে +24-এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করেছি, যোগ করার ফলে -32 সংখ্যাটা পেয়ে গেলাম। তার মানে আমাদের এই +24-এর চাইতে এখানে এই সংখ্যাটা বড় হওয়া উচিত। তাহলে এই আমরা -32 থেকে +24টাকে বিয়োগ করব। তাহলে -32 থেকে কি করব, মাইনাস করব +24। এবার যেহেতু আমরা মাইনাস করব +24কে, তাহলে আমরা এটা এইভাবে করব, -32 এখানে করব প্লাস -24 করব, এটাকে বিপরীত সংখ্যা দেব। এখন দুটোই হচ্ছে মাইনাস, তাহলে এদের পরম মান দুটোর যোগ করে দেবো, অর্থাৎ 32 আর 24 যোগ করলে কত হবে, এখানে 4 আর 2 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, চিহ্নটা হবে ঋণাত্মক। 6 নম্বরে বলেছে 14কে কত দিয়ে গুণ করলে 9√1/3 হবে। তার মানে এটা গুণফল, 14-র সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, গুণ করলে এটা হবে, অর্থাৎ এটাকে আমরা কী করবো, 14 দিয়ে ভাগ করব। তাহলে 9√1/3কে ভাগ করব 14 দিয়ে,
আগে আমরা পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো। 3 নং 27, 27 আর 1 যোগ করলে হচ্ছে 28, তাহলে উপরে হবে 28, নিচে হবে 3। ভাগটা গুণ হয়ে গেল, গুণ করে কি হলো 1/14 হয়ে গেল। 14 দিয়ে কাটলে কত হবে 2, তার মানে এটা হচ্ছে কত 2/3। তার মানে 2/3 দিয়ে আমাদের 14 সঙ্গে গুণ করলে গুণফলটা হবে 9 পূর্ণ 1/3। এবার 5 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে সরল করো। এখানে একটা অঙ্ক রয়েছে, এটা আমাদের সরল করতে হবে। তাহলে এখানে দেখো যে অঙ্কটা রয়েছে সেটাকে আমরা প্রথম সংখ্যাটাকে গুণ করব, তারপরটাকে গুণ করব, তারপরে আবার এটাকে গুণ করব, গুণ করে আমাদের গুণফলটাকে যোগ করতে হবে। এটাকে আবার আমরা সহজভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে 0.75 গুণ 0.75 আছে, এটাকে আমরা 0.75-এর হোল স্কোয়ার করতে পারি। প্লাস এখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে 0.25 তার হোল স্কোয়ার করতে পারি। আর এখানে যেটা রয়েছে 2 গুণ 0.75 গুণ 0.25 রেখে দিলাম। এখন এখানে আমরা কি করলাম, এটাকে সাজাচ্ছি। 0.75 তার হোল স্কোয়ার প্লাস 2 গুণ 0.75 গুণ 0.25 গুণ 0.25-এর হোল স্কোয়ার করলাম। এটা কেন করলাম, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার সমান চিহ্ন কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আকারটা দেখো এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমরা 0.75-কে এ ধরি এবং 0.25-কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক এইরকম হবে, এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু, সরি এখানে না, এটা প্লাস হবে বি তার স্কোয়ার। তার মানে কি, এটার পরিবর্তে আমরা এটা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এখানে কি, এ কোনটা আসবে 0.75 প্লাস বি বলতে এটা আসবে 0.25 তার হোল স্কোয়ার। এখন এই দুটোকে যোগ করলে দেখো 5 আর 5 যোগ করলে 0, হাতে থাকবে 1, 10-এর 0 হাতে থাকবে 1, 7 আর 2 9, 9 আর হাতের 1 যোগ করলে 10, 10-এর 0, দশমিকটা এখানে বসলো, এখানে হচ্ছে আমাদের কত 1। তাহলে এখানে কি হলো, হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে দশমিকের পরে যেহেতু 1 আছে 1 আর লিখবো না, তাহলে 1-এর স্কোয়ার মানে কত, 1-কে 1 দিয়ে গুণ করা মানে হচ্ছে 1, তার মানে এটা আমাদের সংখ্যাটার উত্তর কত হচ্ছে 1। এরপরে 2 নম্বর প্রশ্নটাতে বলেছে প্রত্যেকটি জামা তৈরি করতে 2.1/4 মিটার কাপড় লাগে, কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করার সময় 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়। এরকম 6টি জামা সম্পূর্ণ করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হলো হিসাব করে লিখি। তার মানে একটা কাপড় তৈরি করতে 2.1/4 মিটার কাপড় লাগছে আর নষ্ট হচ্ছে 1/8। তার মানে এই দুটো হচ্ছে একটা জামা কাপড়, একটা জামা তৈরি করতে। তাহলে এরকম 6টা জামা তৈরি করতে কি করতে হবে, আমাদের 2.1/4-এর সঙ্গে 1/8 যোগ করে 6 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে আমরা 2.1/4 যোগ 1/8 এটাকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে দিয়ে বাইরে গুণ 6 করে দিলাম। আগে আমরা এটাকে ভাঙাই, 4 দুগুণে 8 আর একে 9, তাহলে 9/4 যোগ এখানে হবে 1/8, বাইরে গুণ থাকবে আমাদের 6। তাহলে ভিতরে আমাদের লসাগু কত হবে, এখানে 8 হবে। 4 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 9 দুগুণে 18 যোগ 8 একে 8, এখানে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হলো, গুণ 6। তাহলে এখানে হলো 18 আর একে 19, নিচে হলো 8 গুণ 6, কাটাকাটি করলে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হবে 4, এখানে হবে 3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করলে গুণ করলে কত হবে, 3 নং 27-এর 7, 3 একে 3, 2 5, তার মানে 57। এখানে হলো 4। এবার এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসি তাহলে 4 একে 4, এখানে বাঁচবে কত 1, 17 হলো, 4 4-এ 16, 1 বাঁচলো, 1 উপরে নিচে 4। তার মানে আমাদের এখানে 14.1/4 মিটার কাপড় ব্যবহার করা হলো 6টি জামা তৈরি করতে। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে বলেছে এবছরে খরার জন্য গ্রামের জমিতে ধানের ফলন গত বছর থেকে 12% কম হয়েছে। এবছর 176 কুইন্টাল ধান উৎপন্ন হলে গত বছর কত কুইন্টাল ধান উৎপন্ন হয়েছিল হিসাব করে লিখি। তাহলে আমরা লিখলাম ধানের ফলন কমেছে 12%, এবছর ধানের ফলন হয়েছে 176 কুইন্টাল। তাহলে গত বছর ধান কত হয়েছিল,
গত বছর ধান হয়েছিল 176 গুণ, যেহেতু 12% কমেছে আমাদের 100% বের করতে হবে। তাহলে 100/100 থেকে 12 বাদ দিলে এখানে কত হবে, আমাদের এখানে হবে 88। 100 থেকে যদি আমরা 12 বাদ দিই 88। এবার দেখো 88কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 8 দুগুণে 16 আর 1 17, অর্থাৎ 176 পেয়ে যাব। তার মানে 2 হবে, 2 এর সঙ্গে 100 গুণ করলে 200 কুইন্টাল। তার মানে গত বছর ধান ফলেছিল আমাদের 200 কুইন্টাল। এরপরে এখানে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে একটি আয়তকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার 96 সেমি এবং প্রস্থ 6 মিটার 72 সেমি, একই আকারের কমপক্ষে কতগুলি বর্গাকার টালি দিয়ে ঘরের মেঝেকে বা মেঝেটি ভরাট করা যাবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব, এখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য লিখে নিলাম 8 মিটার 96 সেন্টিমিটার। তার মানে এটা সেন্টিমিটারে যদি আমরা পরিবর্তন করি, 1 মিটারে কত, 100 সেন্টিমিটার। তাহলে 8 মিটারে 800, 800 সঙ্গে আরও 96 আমরা যোগ করব, তার মানে হবে 896 সেমি। আর প্রস্থ আছে 6 মিটার 72 সেন্টিমিটার, তাহলে 6 মিটার হচ্ছে 600 সেন্টিমিটার, তার সঙ্গে 72 যোগ করলে 672 সেমি। এখন আমরা কি করব, আয়তকার মেঝের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে যেহেতু এটা আয়তকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে হবে কি 896 গুণ 672 বর্গ সেমি। এখন এই 896 এবং 672কে যদি আমরা ভাঙি তাহলে এই আকারে পাবো। 896কে ভাঙলে আমরা এই আকারটা পাবো, আর 672কে ভাঙলে আমরা এখানে এই আকারটা পাবো। এখন যেহেতু এটা বর্গাকার টালি লাগবে, তাহলে বর্গাকার টালি করতে গেলে দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে হচ্ছে এখানে 12টা 2 আছে মানে 6টা 2 হবে। 1 2 3 4 5 6 গুণ একটা 3 থাকবে এবং এখানে একটা 7 থাকবে, তার মানে এটা স্কোয়ার হবে সবগুলো। এইবার যেহেতু বর্গাকার হবে, তাহলে দেখো এখানে কিন্তু বর্গাকার দু রকমের হতে পারে। একটা হচ্ছে প্রত্যেকটি টালির দৈর্ঘ্য হবে আমাদের 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 64কে 2 যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে দেখো 64কে 7 দিয়ে গুণ করার মানে 4 সাথে 28-এর 8, হাতে থাকবে 2, 6 সাথে 42 43 44 সেমি হয়ে যাবে এটা। তাহলে 44 সেমি মানে হচ্ছে 4 মিটার 48 সেন্টিমিটার হবে। তার মানে 4 মিটার 48 সেন্টিমিটার আকারের টালি, এত বড় টালি সাধারণত হয় না, সেই জন্য আমরা এটাকে ধরবো না। আমরা কি করব, এখানে একটু ছোট আকারের নিব, সেটা হচ্ছে কি 1 2 3 4 5 আর হচ্ছে তার সঙ্গে 7 গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 32কে আমরা 7 দিয়ে যদি গুণ করি, তাহলে 32 গুণ 7 করলে 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 3 সাথে 21 আর 1 22, এটা হবে সেমি। তার মানে এটা হচ্ছে কত, 2.24 মিটার। তাহলে 2.24 মিটারের টালি হবে, আর সংখ্যা হবে কয়টা, 3, এখানে 2 দুগুণে 4 আর 3, 3 4 12। তার মানে আমরা লিখবো এখানে হচ্ছে 2.24 গুণ 2.24 গুণ 12 বর্গ, এখানে এটা মিটার, এটা হচ্ছে বর্গ মিটার হবে, আর এখানে হবে সংখ্যা টি হবে। তাহলে এই আকারে যদি আমরা আসি, তার মানে হচ্ছে 12টি লাগবে টালি, আর প্রত্যেকটি টালির দৈর্ঘ্য হবে, মানে যেহেতু বর্গাকার সেই জন্য 2.24 মিটার করে হবে প্রত্যেকটি টালির আমাদের দৈর্ঘ্য। তাহলে আমরা এটা উত্তরটি লিখব, 12টি টালি লাগবে এবং প্রতিটি বর্গাকার টালির দৈর্ঘ্য হবে 2.24 মিটার। এখন 5 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এখানে বলেছে পাশের বাক্সটি একটি ড্যাশ আকারের বস্তু। পাশের বাক্স বলতে এই বাক্সটাকে বলেছে। তাহলে এটা কি ধরনের বস্তু, দেখো এটা উপরের তলটা কি আয়তকার, নিচের তলটাও আয়তকার, তার মানে এটা হচ্ছে আয়ত ঘন বস্তু।
তাহলে এখানে আমরা লিখব আয়ত ঘন, আয়ত ঘন আকারের বস্তু। একে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে সমকোণী চৌপল। তাহলে এখানে হবে সমকোণী চৌপল। আবার বলছে বাক্সটির প্রতিটি তল আয়তাকার, কিন্তু এর প্রতিটি তল যদি বর্গাকার হয় তখন বাক্সটিকে কি বলা হবে? দেখো, প্রতিটি তল যদি বর্গাকার হয়ে যায় তখন আমরা এটাকে বলবো ঘন। তাহলে আমরা লিখব ঘনক। এরপরে বলেছে সমরেখ বিন্দু কাকে বলে, উদাহরণ দাও। সমরেখ বিন্দু হচ্ছে দুইয়ের বেশি বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে আমরা সমরেখ বিন্দু বলি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি, এখানে এ, বি এবং সি এই তিনটি বিন্দু হচ্ছে সমরেখ বিন্দু। তারপরে 7 নম্বরে বলেছে পি কিউ ও আর এস দুটি পরস্পরছেদী রেখাংশ অঙ্কন করো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে চিত্রটা কেমন হবে? পি কিউ সরলরেখা, আর এস সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা হবে এই ছবিটা। এরপরে 8 নম্বরে বলেছে প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে একটা চিত্র রয়েছে, তার পরিসীমা আমাদের বের করতে হবে। তাহলে চিত্রটা দেখো, এখানে যেভাবে দেওয়া রয়েছে, এখানে 5 সেমি, 5 সেমি, 13 সেমি, 30 সেমি, 13 সেমি, এই জায়গাটা 7 সেমি, এই জায়গাটা 7 সেমি। এখন আমাদের এই জায়গাটা কত সেটা আগে বের করে নিতে হবে। দেখো, এই পুরোটা আমাদের কত আছে? 30 সেমি আছে। উপরে এই জায়গাটা 5 সেমি, এই জায়গাটা 5 সেমি, তার মানে 5 আর 5 কত হলো? 10। তাহলে এই জায়গাটা আমাদের কত হবে? 30 থেকে বাদ দিতে হবে। অর্থাৎ 30 থেকে যদি আমরা 10 বাদ দিই, তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের 20 সেমি। তাহলে পরিসীমা কত হচ্ছে আমরা এখান থেকে যোগ করব। তাহলে দেখো, 13 যোগ 5 যোগ 7 যোগ 20 যোগ 7 যোগ 5 যোগ 13 যোগ 30, এটা হয়ে গেল কি? সেমি। তাহলে পুরোটা যোগ করবে, যোগ করে দেখবে 100 সেমি আমাদের হবে। অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে, চিত্রটার পরিসীমা হচ্ছে আমাদের 100 সেমি।